শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দেবে ঢাকা। পুশ ইন বন্ধে ভারতের সঙ্গে সংলাপের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। বিএনপি ক্ষমতায় গেলেও বিচার চলবে। সত্তর অনুচ্ছেদে আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে ভোটের সুপারিশে একমত বিএনপি। জাতীয় নিরাপত্তাই নয়। ঈদযাত্রায় ডাকাতি ঠেকাতে বাস যাত্রীদের ছবি তোলার নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সন্ত্রাসী ধরতে অভিযানে র্যাব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। পুশিন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেয়া হবে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। পুশিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে চিঠি চালাচালি এখনও অব্যাহত রয়েছে। আগামী 8 জুন দ্বিপাক্ষিক সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাচ্ছেন এবং সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকও করবেন। ভারতের ট্রান্সশিপমেন্ট সহ অন্যান্য সুবিধা বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির এসব সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি নয়, বরং লাভই হয়েছে। এর ফলে নিজেদের সক্ষমতা আরও বাড়ছে। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। শেখ হাসিনার আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী শুনানি ও আদেশ 19 জুন। এর আগে শেখ হাসিনাকে 3 জুন ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া ফোন আলাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে 30 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 25 মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা জবাব না দেয়ায় দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সশরীরে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানান সালাউদ্দিন আহমেদ। ন্যায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে বিচার কাজ অব্যাহত রাখবে বিএনপি। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এর 61 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে সেখানকার পুলিশ। বিএনপির এই নেতাকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। পরে 2018 সালে খালাস পান সালাউদ্দিন। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। 2015 সাল থেকে ভারতে অবস্থানরত সালাউদ্দিনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন বিএনপির এই নেতা। এর 9 মাস পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দায়ের করলেন তিনি। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক সহ 7 জনকে আসামি করা হয়েছে। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম।
এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করলে ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। এগুলো কন্টিনিউ করতে হবে। এর আগে জানুয়ারিতে নেতাকর্মীদের গুম খুনের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ব্যতীত দলের সদস্যরা সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এমন সুপারিশে বিএনপি একমত। এর বাইরে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দলের সদস্যরা বিপক্ষে ভোট দিতে পারবে না, এমন ধারা যুক্ত করার কথাও সুপারিশ করেছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় এই আলোচনা শুরু হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন সহ 4টি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত সহ 30টি রাজনৈতিক দল। শুভেচ্ছা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ নিয়ে সবাইকে একটি ঐক্যমত্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে আরও আলাপ আলোচনা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করা যাবে। সম্মতির ভিত্তিতেই চাই, এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, নিজের দলের বিরুদ্ধেও। সেই বিষয়টা আছে। আজকের আলোচনায় মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে 2টা বিষয়ে একমত। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারের মর্যাদা রক্ষারও আহ্বান জানান তিনি। বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই সংবাদ সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে দেশ থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেন জামায়াতের আমির। বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবে বলে আশাবাদী জামায়াতের আমির, তবে পক্ষপাত দেখলে চুপ থাকবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশায় তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। একটা দেশ পেয়েছিলাম। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। ট্রাক ভর্তি কোরবানির পশু ঢুকছে রাজধানীর পশুর হাটে। আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিক্রি, তবে এখনো পুরো দমে শুরু হয়নি বেচা বিক্রি। শেষ সময়ে হাটের
ভিড় এড়াতে আগে ভাগেই পশু কিনছেন অনেকেই। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এরই মধ্যে নির্ধারিত হাটে সীমানা ছাড়িয়ে রাখা হয়েছে কোরবানির পশু। এখনও বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। অন্যান্য হাটগুলোতেও কোরবানির পশুর আশানুরূপ সরবরাহ রয়েছে। ঈদের বাকি 4 দিন ক্রেতারা হাটে আসতে শুরু করলেও বিক্রি কম। এখন অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন, অনেকে আবার শেষ সময়ের ভিড় এড়াতে গরু আগেভাগেই কিনে ফেলছেন। 3টে গরু নিলে একটা গরু দিচ্ছি, বেচেছি, আর 2টা আছে। 2টা এডে বেচছি 1,51,000। এ নিয়ে এনে হাসিল ঘরে হাসিল করতে আইছি। খোঁজখবর নিচ্ছিলাম, দেখলাম যে মনে ধরলো, কমের মধ্যে পাইলাম, কিনে। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে বাড়েনি কোরবানির পশুর দাম। সামান্য লাভে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। মোটামুটি 15টা গরু নিয়েছি, 3টা বিক্রি হয়েছে, 300 করে বিক্রি করছি। একটা করছি 300, একটা করছি 315, আর 12টা আছে। আমি গত বছরের চাই বছরে ভালো আল্লাহ দিলে আমরা যেটা বাজারে যা পাইছি, আমি 7,40,000 টাকার গরু 3টা গরু বিক্রি করেছি। আমি 8টা গরু নিয়ে এসেছিলাম, 4টে বিক্রি করেছি। মোটামুটি যান বাঁচা গেছি, এই বছরের গতি হিসাবে ভালো আর কি। মূল বিক্রি শুরু হবে ঈদের 2 দিন আগে। বছর মনে হয় যে একটু গরুর দামটা একটু ঢিলই আছে এখন পর্যন্ত। কালকে পশু বাজার কি হয় বলা যাচ্ছে না, তো এখনো তো মানুষ এত কয়টা আসে নাই। কাস্টমারে আগে বহুত আসে খালি দেখে থিয়ে চলে যায়, ওরা দাম বলে না সহজে। মানে একটা গরুর দাম যদি 4 লাখ হয়, বলে 3 লাখ। পছন্দ হয়েছিল, কথা হচ্ছে। তবে যেটা হচ্ছে কি, একটা যদি গ্যাপটা যদি ওনাদের সাথে আমাদের কম থাকতো তাহলে নেওয়াটা সহজ হতো। ওনারা আসলে কি অনেক বেশি একটা দাম চেয়ে বসেন। এদিকে ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তায় হাটে রাখা হয়েছে ব্যাংকিং সুবিধা। অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টদারেরা আসলে আমাদের যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের এই যে গরু বিক্রির টাকাটা, এটা আমরা এখানে ডিপোজিট নিব। তার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টে আমরা ইনস্ট্যান্ট পাঠিয়ে দেব এবং উনি মেসেজ পেয়ে যাবেন। উনি নিশ্চিত থাকবেন ওনার টাকাটা ওনার খাতে ক্যারি করতে হবে না। এবছর ঢাকার 2 সিটিতে 16 হাটে কোরবানির পশু বিক্রি হবে। বেচা বিক্রি চলবে 7 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রী বেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে যাত্রী হয়রানি ঠেকাতে তৎপর আছে র্যাব। এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে ঈদুল আজহাকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই, তবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। এছাড়া অনলাইনে গরুর হাট নিয়ে প্রতারণা, নগরীতে চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে র্যাবের অনলাইন সার্ভিলেন্স টিম কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে রংচঙে সাজিয়ে চলাচল অযোগ্য যানবাহন রাস্তায় নামালেই ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, যেই সময় একেবারে লাশ, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দিবে। এবারের ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সম্মত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবিলম্বে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথের ব্যবস্থা না নিলে ভোটারদের নিয়ে নিজেই চেয়ারে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকালে নগর ভবনে অবস্থান কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন। বলেন, বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না।
তার দাবি, মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তার শপথের দাবিতে নগর ভবনের মূল ফটকে গত 15 মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে এসে মানুষের জীবনযাত্রার মান সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, পুঁজি বাজার সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিস্থিতি নাজুক। সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর দিচ্ছে সরকার। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতেই কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। তার মতে, ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা একটি মাত্র বাজেটে সম্ভব নয়। প্রতিকূল অবস্থা থেকে আমরা এই দেশটাকে একটু সামনে থেকে নিয়ে যাচ্ছি। আমরা ভালো করেছি, হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে বাংলাদেশের পারফরমেন্স ভালো, কিন্তু মাঝখানে অর্থাৎ আমরা থমকে গেছি। এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি দিতে এলে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, কমিটিতে উপদেষ্টা সহ অন্যরা থাকবেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হয়। তিনি আরও বলেন, এ আইনে দেশের কিছু ধারার অপপ্রয়োগের সুযোগ রয়েছে। এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদি এই আইন বাতিল না করা হয় তাহলে প্রয়োজনে শুধু কর্মবিরতি নয়, অবস্থান কর্মসূচিও দেয়া হবে। একই সাথে সারা দেশে ডিসি অফিস, বিভাগীয় সহ সমগ্র বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেয়া হবে। 15 জুনের মধ্যে কোনো ভালো সংবাদ না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান চলমান থাকায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমদ, সাংবাদিক মুন্নি সাহা সহ 20 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। দেশ ত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুদক পৃথক 7টি আবেদনে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত। পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করা হলো না আমজাদ মণ্ডলের। ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 2 ছেলে সহ প্রাণ হারান তিনি।
দুর্ঘটনায় আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী, ছেলের বউ, এক নাতি ও গাড়ি চালক। গ্রামের বাড়িতে ঈদ করতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর যাচ্ছিলেন আমজাদ মণ্ডল। তাদের বহন করা মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়ে যায় মাইক্রোবাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান আমজাদ মণ্ডল ও তার দুই ছেলে রাতুল মণ্ডল ও অতুল মণ্ডল। এই ঘটনায় আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা, ছেলের বউ মরিয়ম, একমাত্র নাতি ও গাড়ি চালক। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। খবর পেয়ে শেরপুর থেকে টাঙ্গাইল এসেছেন স্বজনরা। ঢাকা থেকে যাওয়ার পথে সকাল 7টা সাড়ে 7টা বাজে আমরা ফোন পাইলাম যে অ্যাক্সিডেন্ট করছে, পরে দেখি 3 জন মরা। আবার টাঙ্গাইল কামা আইসি, শুনলাম যে আমার সর্দার মারা গেছে, এই কারণে আমরা ছুটে আসি। এদিকে মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে বাবা, 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে হাইওয়ে পুলিশ আসছে। এই আইন শৃঙ্খলা আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।